কোনো বাগানে ঢুকে এই প্রথম কিন্তু কোনো ফল কেটে টেস্ট করা হবে, যে ফলে বাগানের ফলের টেস্ট কেমন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মামনি কিন্তু ফলটা কেটে আমাদের সামনে তুলে ধরবে। নমস্কার, মোহনপুর ড্রাগন ফ্রুট ফার্মে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বিষয়গুলো হচ্ছে যে গাছের পরিচর্যা বা বিভিন্ন ধরনের যে ফাঙ্গাল অ্যাটাক বা হচ্ছে গাছের পরিচর্যার যে সিজন ওয়াইজ যে পরিচর্যাগুলো, ওগুলো তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছে দাদার প্রায় হচ্ছে 4 বছর ধরে উনি কিন্তু ড্রাগন ফার্মের সঙ্গে যুক্ত আছেন। 2 বছর ধরে উনি ভালোভাবে কিন্তু ড্রাগন বিক্রিও করছেন, তার জন্য তার লাভ ক্ষতির ব্যাপারটা এটা একটু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম দাদা আপনার কাছে জানতে চাইবো যে আপনার প্রফেশন কি বা ড্রাগন চাষে আপনার কেন আসে? হ্যাঁ, আমি পেশায় শিক্ষক, পাঁচরোল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর জেলা এগরা মহকুমা তে শিক্ষকতা করি। তা করোনার সময় কিছুটা জায়গা নেওয়া হলো এবং সে সময় একটা চিন্তা, চারদিকে যা অবস্থা এবং এখন বেকারত্বের যুগ, যে কোন জায়গাতে গেলে অন্তত কিছুটা ইনকাম করা যাবে বা আমাদের অন্তত পকেটের খরচ কিছুটা আসবে। তা সেদিক থেকে আমি কিন্তু পেপার এবং এই ইউটিউব থেকেই এই লাইনে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, যে দেখি, আমি নিজে থেকে আগে দেখি, যদি প্রকৃতপক্ষে কিছু লাভ থাকে তাহলে এই জায়গাটাতে মাধ্যমে বেকারদেরকে বা অন্যান্যকে উৎসাহিত করা যাবে। তা সেজন্যই এই জায়গায় আসা। এবং আরেকটা মূল সমস্যা, আমাদের এই জায়গাতে প্রচুর বানরের উপদ্রব আছে। প্রচুর বানরের উপদ্রব, সমস্ত কিছু সবজি ফল বানররা খেয়ে নেয়। হ্যাঁ, কিন্তু এখানে দেখলাম এটার যে চারা যেখান থেকে আমি আনলাম, তা ওখানে প্রচুর বানর আছে ঝাড়গ্রাম থেকে। ওখানে কিন্তু ওরাও আশ্বাস দিল যে না, বানর আক্রমণ এখানে হচ্ছে না। কাঁটা, যেহেতু কাঁটা গাছ, ড্রাগন এমনিতেই ক্যাকটাস জাতীয় গাছ, কাঁটা থাকার জন্যই বানররা কিন্তু আসছেন। তা সেজন্যই এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করলাম। তাহলে মূলত বেকারদেরকে একটু উৎসাহ দেওয়া, ওটাই হচ্ছে আমার কথা। একজনও বেকার যদি উৎসাহ পায় এবং একজনও যদি যায়, সেটাও অনেক। তো প্রথম কতগুলা পিলার দিয়ে আপনি শুরু করেছিলেন বা কোন পদ্ধতিতে আপনি চাষটা করছেন? হ্যাঁ, ভিডিও অনেক দেখতে থাকি। ভিডিও দেখে আমি দেখলাম মূলত দুটো পদ্ধতিতে চাষ হচ্ছিল। একটা হচ্ছে ওই পিলার পদ্ধতি, যেটা হচ্ছে 8 ফুট ছাড়া ছাড়া পিলার গুলো লাগানো হবে, প্রত্যেকটা পিলারে 4টা করে গাছ থাকবে। তা সেখানের একটা পদ্ধতি হয়। আর একটা ট্র্যালি পদ্ধতি, যেখানে লাইন করে গাছগুলোকে লাগানো হচ্ছে। মূলত বাংলাদেশ, চীন, ওই জায়গাগুলোতে এই পদ্ধতিতে চাষ হয় এবং ওর ভিডিও আমরা দেখছিলাম। তা সেখান থেকে আমি দেখলাম যে ওই একই পরিমাণ জায়গাতে ডবল গাছ লাগানো যাবে যদি ট্র্যালি পদ্ধতিতে যাওয়া যায়। তাহলে ফল অন্তত ডবল না হোক, অন্তত 1.5 গুণ আসবে। এবং সেটাও দেখছি 1.5 গুণের বেশি লাভ হচ্ছে। এবং প্রথম বছর এটা অন্যান্য চাষের থেকে সুবিধা, যেটা খুব দ্রুত হয়তো লাভ পাওয়া যাবে না। ধান চাষ, সবজি লং প্রসেস, মানে 2 বছর অপেক্ষা করতে হবে। তা দ্বিতীয় বছরে এসে আপনার চাষের খরচ উঠে আসবে একেবারে শিওর। চাষের খরচ চলে আসবে। প্রথম বছরের যে পরিমাণটা হয় সেটা অতি সামান্য, সেটা বাড়িতে খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব দেওয়া, সেসব হবে। সবাই কিন্তু এটাই বলে যে সেলফি প্রথম বছর। তো সেকেন্ড বছর থেকে কিছুটা বিক্রি হবে, যেখান থেকে চাষের লাভ না হোক, অন্তত খরচটা উঠে আসবে। আর এই পদ্ধতিতে একটু বলে নিই, পিলার পদ্ধতি, ট্যালি পদ্ধতি, খরচ একই রকম। পিলারেও যা খরচ হবে এখানেও তাই একই রকম খরচ। শুধু তাই নয়, গ্রামে যদি বাঁশ থাকে, অনেকের বাড়িতে বাঁশ চাষ থাকে, বাঁশ ইত্যাদি দিয়ে এটাকে ট্যালি পদ্ধতি করিয়ে নেওয়া যায়। আচ্ছা, ঝড়ের সময় এটা তো ট্র্যালি পদ্ধতিটা বেশি মনে হয় ক্ষতি করবে, যেটা হচ্ছে পিলার পদ্ধতির তুলনায়। ঝড়ের সময় খুব বেশি ক্ষতি করবে না, বরং এটাতে তো লম্বা করে দেওয়া থাকার জন্য টান গুলো আছে। শুধু কি একটু যদি পিলারটা ঘন রাখা যায়, আমার 8 ফুট ছাড়াই পিলার আছে। কিন্তু সেখানে 8 ফুট ছাড়া 2টো কলাম থাকলে, 2টো পিলার থাকলে, পিলার পদ্ধতিতে 8টা গাছ লাগানো হতো, 4টা। এখানে কিন্তু 10টা গাছ আছে। 10টা গাছ আছে। আচ্ছা, শুধু তাই নয়, আরো বেশি হয়ে যাচ্ছে। আরো যখন আরেকটা 8 ফুট করব, তখন আরো 10টা গাছ হয়ে যাবে। মানে
ধরুন এখানে যদি 10টা হয়, দুটো গাছ মিলিয়ে হয়তো 20টা হওয়ার 20টা, এখানে 22টা 25টাও হয়ে যাচ্ছে নাকি? না 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 না, এখানে 10টা ওখানে 10টা, 20টা গাছ হচ্ছে, কিন্তু পিলার হচ্ছে 3টা, তাহলে 4 3 12টা গাছ আছে। 12টা হওয়ার কথা 20টা গাছ হয়ে যাচ্ছে। আবার যখন আরেকটা হবে 4টা কলাম, বোঝা গেল যেটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, কোন কোন প্রজাতির যে ড্রাগন গুলো আপনার এখন এই ফার্মে আছে? আমার মূলত আমি চাষ করেছিলাম 100 গাছ দিয়ে। 100 গাছ দিয়ে প্রথমে টেস্ট করি যে কিরকম কি হয়। 100 গাছ থেকে, আর নিজেও তো কিছু জানতাম না, ওখান থেকে চাষবাস সম্পর্কে একটু শিখলাম। তা এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, এবং ক্যাকটাস গাছ এর সহ্য ক্ষমতা অনেক। শুধু যেটা দেখছি 4 বছরের মধ্যে আমাদের ওয়েদারের পরিবর্তন হচ্ছে, পরপর গ্রীষ্মকালে প্রচুর তাপ বাড়ছে, পরিমাণ খুব। তাপ বাড়ার জন্য বা বর্ষাকালে বর্ষার সঙ্গেও টেম্পারেচার থাকছে। এই যে আমাদের মানুষের শরীরেও যেরকম এফেক্ট করছে ভাইরাল এফেক্ট গুলো, গাছেরও তাই হচ্ছে। তা সেগুলো পরে আসবো, পরিচর্যার জায়গাগুলো ব্যাপারগুলো সিজন ওয়াইজ কিভাবে পরিচর্যা করা হয়। তো প্রথম এর পরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে 4 বছর করলেন, 4 বছরের মধ্যে 2 বছর ভালোভাবে বিক্রি করেছেন অবশ্যই। তো মানে এই 2 বছরে কেমন কি দেখছেন? ড্রাগন চাষ লাভজনক না লোকসান? খুব কোনোভাবে তো লোকসান হবে না, এইটুকু ওভারঅল বলতে পারি। তাহলে দ্বিতীয় বছর কিন্তু আমার অবশ্যই হয়েছিল, এবং চারাও প্রচুর বিক্রি হয়েছিল। এখন যত দিন যাচ্ছে চারা চাহিদা কমছে বা বিক্রিও কম হচ্ছে। আমি চারা ছেড়ে দিলাম, চারা দরকার নাই, কিন্তু ফল এক কথাতে 50 টাকা কিলো ধরে বিক্রি করলেও লাভ থাকবে, কোনো অসুবিধা নাই। তাহলে দাম নিয়ে কোনো সমস্যা নেই। বরং একটা সমস্যা, আমাদের চাষিদেরকে সতর্ক হতে হবে। অনেক চাষি অতিরিক্ত মুনাফার জন্য ওই টনিক বা ইত্যাদি হরমোন জাতীয় কিছু স্প্রে করবেন। তাতে করে আমরা তো বুঝতে পারছি না খাদ্যের গুণাগুণ, বা ফলটা বাইরের থেকে সুন্দর আছে দেখছি, পচছে না, চামড়া ঠিক আছে, কিন্তু অংশ যেটা ফলের, যেটা খাওয়া হয় সেটা কিন্তু প্যাচপ্যাচে হয়ে যাচ্ছে, শ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। তা সেটাতে কিন্তু গুডউইল নষ্ট হবে ব্যবসায়ীর। বা ড্রাগনের যে উপকারিতা, অনেক ডাক্তার কিন্তু প্রেসক্রাইব করেন যে ড্রাগন খাওয়ার জন্য, বিশেষ করে ডেঙ্গু রোগী যারা, বা যাদের হিমোগ্লোবিনের শর্ট আছে যাদের, তাদের কিন্তু ড্রাগন খাওয়ার জন্য কিন্তু ডাক্তারও বলেন। কিন্তু পরবর্তীকালে চাষিদের এই সমস্ত রাসায়নিক প্রয়োগের দ্বারা তার কিন্তু গুণগত মানটা কিন্তু কমিয়ে দিচ্ছে। সেদিকে কিন্তু আমাদের চাষিদেরও লক্ষ্য রাখা উচিত, সচেতন হওয়া উচিত। যে যদি লং টার্ম আমরা কিছু করতে চাই, তাহলে নিজেদের উপকারের জন্য আমরা জৈবিক পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দিয়ে রাসায়নিক পদ্ধতিটাকে এড়িয়ে চলার চেষ্টা করব। এটা কিন্তু চাষিদের নিজেদেরও লক্ষ্য রাখা উচিত। আমরা মানুষের হাতে কিটা তুলে দিচ্ছি, আমরা ভালো কিছু যদি তুলে দিতে পারি তাহলে আমাদের ব্যবসাটা কিন্তু টিকে থাকবে। এটা চাষিদের অতি অবশ্যই হচ্ছে সতর্ক হওয়া উচিত। তো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই লাভের ব্যাপারটা একটু বলুন। প্রায় এর আগের বারে কত কেজি মতো আপনি বিক্রি করেছিলেন? এর আগের বারটাতে আমি অন্তত পক্ষে, মানে অ্যাকুরেট তো হিসাব নেই, কিন্তু কম করে প্রায় 2 কুইন্টালের মতো আমার বিক্রি হয়েছে। আচ্ছা, প্রায়। আচ্ছা, আপনার মার্কেটে এখানে দাম কেমন? মার্কেটে আমার এখানে স্টার্টিং এবং এন্ডিং এ তো কম থাকে, সিজনের শুরু যখন হচ্ছে বা শেষ যখন হয়ে যাচ্ছে তখন দামটা বেশি হয়। 200 টাকার উপরেও পাইকারি দেওয়া হয়। আর মাঝখানটাতে যেমন এই টাইমটাতে বর্ষা পড়লে ফলের পরিমাণ প্রচুর হয় এবং ফলের সাইজও বেটার আসে, ও সময় একটু 150 140 এরকম চলে আসে। দামটা যাই হোক, কিন্তু আমাদের যেহেতু লং টার্ম, এটার উপরে বেশি কিছু খরচও করতে হচ্ছে না। একবার যা লাগিয়েছি তাতে খরচ, এবং মাঝখানে খাওয়ার মাঝে মাঝে একটু খাবার দিয়ে রাখতে হয়, তো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তার জন্য যদি দামটা একটু কম বেশিও হয় তাতে কিন্তু এফেক্টটা বেশি একটা প্রভাব আসবে না, কিন্তু লং টার্মে কিন্তু আপনাদের লাভ কিন্তু হবে। তো আর একটা জিনিস যেটা একটু আগে তুলে ধরছিলেন, যে যারা করছেন তাদের ক্ষেত্রে বড় বাগান করা উচিত কি ছোট বাগান করা উচিত আপনার মনে হয়? এত 4 বছর বড় বাগান যদি জায়গা থাকে, বড় বাগান করলে লাভ আছে। কেন, বাইরের থেকে আমাদের কাছে অনেক ফোন আসে, যেমন যারা চাষ করেছেন তাদের কিভাবে কি হবে না হবে, কিন্তু অনেক পাইকাররা ফোন করেন দূরের থেকে। আমাকে কিছুদিন আগেই পাঞ্জাব থেকে ফোন করেছেন ভদ্রলোক, বাইরে এক্সপোর্ট করবেন। আমি আরো 1 2 জনের সঙ্গে আলোচনাও করেছিলাম, আমাকেও বলছিলেন যে আপনি একটু যুক্ত হয়ে যান এক্সপোর্ট বিজনেসের সঙ্গে, কিন্তু আমার মূল পেশা তো এটা নয়, এটা শখে করার জন্য, আমার পক্ষে সম্ভব নয়। তা পাঞ্জাব থেকে উনি বাইরে দুবাই ওই সব জায়গাতে এক্সপোর্ট করবেন। তা সেক্ষেত্রে ওনাদের চাহিদা অনেক থাকে, একসঙ্গে 10 টন নেবেন, একসঙ্গে 15 টন নেবেন, একটা গাড়ি করে নিয়ে আসবেন। এই কিছুদিন আগে এক্সপোর্টের সঙ্গে যদিও যুক্ত হন বা কেউ যদি যুক্ত হতে চান,
তাহলেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা যেন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রাসায়নিকের পরিমাণ যেন কম হয়, নাহলে কিন্তু এক্সপোর্ট ডিউটি না সমস্যা হবে। যেমন করে বাগদা ইত্যাদি হচ্ছে, বাইরে থেকে জাহাজ ফিরিয়ে দিচ্ছে, আমরা নিজেরাই যদি নিজেদের ক্ষতি করতে যাই তাহলে ক্ষতি কিন্তু হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা যে লাভ কিন্তু আছে, লং টার্মে লাভ আছে, যারা চাষ করতে চাইছেন তারা অতি অবশ্যই করতে পারেন। আচ্ছা দাদা, এই যে ফলের সাইজ, আপনার যে ফলের সাইজটা দেখছি বেশ সুন্দরভাবে, কিন্তু ফলের সাইজ একটা প্রায় কত হবে আপনার দেখে মনে হয়? 250 বা 280 গ্রাম, 70 গ্রাম এরকম করে হবে। এটা হচ্ছে মোরাক্কান রেড, তার জন্যই কিন্তু ওজনটা একটু কম হবে। বাংলাদেশ ভ্যারাইটি, ওই পাশে যে জাম্বু রেডটা আছে তার কিন্তু ওজনটা অনেক বেশি, হলেও কিন্তু ফলের সাইজটা ততটা খারাপ নয়। তো ফলের সাইজ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে বা পরিচর্যা কেমন করতে হয় যার ফলে গাছের গ্রোথ বা ফলের সাইজ আপনার ডিপেন্ড করে বলে মনে হয়? পরিচর্যার বিষয়ে বলি, অন্যান্য গাছ মানে সবজি গাছ বা ফল গাছ সারা বছর যেভাবে পরিচর্যা করতে হয়, এটা তো ক্যাকটাস গাছ, পরিচর্যা কিন্তু অনেক কম, কিন্তু তবুও করতে হবে, পরিচর্যা করতে হবে। মূলত ঘাস ইত্যাদি বেছে রাখতে হবে, কারণ ঘাস থাকলে গাছের গোড়াতে ও ঘাস প্রচুর খাবার নিয়ে নেবে। আর সারা বছর কম বেশি অন্তত খোল, যেটা সরষা খোল আমরা দিই, প্রায় সরষা খোল দিই, নিম খোল দিই। শিকড়টাকে ভালো করার জন্য হিউমিক অ্যাসিড দেওয়া হয়। আচ্ছা, তা এগুলো দিয়ে রাখতে হবে। ফল আসার আগে জিঙ্ক বোরন দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে কবার পরিচর্যা করেন আপনি বছরে? প্রত্যেক মাসে অন্তত একবার করে দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক মাসে একবার দিলে আমার ম্যাক্সিমাম হলে যদি আমি 1000 টাকা এটা এবং ওই ফাঙ্গিসাইড মিলিয়ে যদি 1000 টাকাও মান্থলি খরচ হয়, 12 মাসে 12,000 টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা, তো এটা যে আপনার যে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন, এটা কি নিজে করেন না হচ্ছে বাড়ি থেকেই নিজের থেকে করা? আচ্ছা আচ্ছা, বেশ সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু রেখেছেন। তো এখন তো ফল প্রচুর, আপনার বিক্রির পরিস্থিতি কেমন? আপনার এখানে কবে বিক্রি করবেন? এই ফলগুলো তো প্রচুর হয়ে যাচ্ছে। এই ফলটা আজকেরই বিকালে তোলা হবে, তুলে কাল সকালে দীঘাতে পাঠানো হবে। এখানে আড়ত বলতে দীঘা আড়ত আছে, মেদিনীপুর আছে, এগরা আছে, তা ওখানে একটু কোয়ারি করে নিতে হয় কার কে নেবেন ইত্যাদি, দামের ব্যাপারগুলো থাকে। দামের যার কাছে পোষালো তার কাছেই কিন্তু বিক্রি করবেন। শুধু তাই নয়, এখন অনেকে হয়েছে নেবেন বেশি দাম বলে নিলেন, তারপরে বলবে আপনার 5 কিলো ফল পচা ছিল, কি পাটে পাটে টাকা দিবেন, আবার সমস্যা করে বলে সেই জিনিসগুলো 10 টাকা কম হোক, কিন্তু গুডউইল জিনিস ভালো, ব্যবহার ভালো নাকি দিতে হয়। তাহলে পরিচর্যা যেটা তুলে ধরলেন সেটা হচ্ছে প্রত্যেক মাসে একবার করে করা উচিত। আচ্ছা, করা উচিত, কিন্তু স্পেশাল ভাবে যখন ফল রানিং, মানে ওটাই তুলে ধরতে চাইছিলাম। এপ্রিল মে মাস থেকে তো ফল আরম্ভ হয়ে যাচ্ছে, আবার এবছর গরম এত বেশি ছিল, মানে আরো একটু দেরিতে যেন ফুল এসে নষ্ট হয়ে যাচ্ছে, তা সেটা কিছু করার নেই, মানে ওয়েদারের উপর নির্ভর করে চলা উচিত। না হলে কেউ কেউ ধরুন হরমোন দিচ্ছে, তাতে করে গাছের প্রচুর ক্ষতি হয়, হয়তো জোর করে তার কাছ থেকে কিছু নিয়ে নিচ্ছি আমরা, গাছের লংজিভিটি কমে যাবে। আর এই এপ্রিল মে থেকে ফল যখন রানিং আছে, তখন ওই যে খোল জল যেটা দেওয়া হয়, খোল জলটা 20 দিনে একবার দিলে মনে হয় বেটার হবে। আচ্ছা আচ্ছা, মানে আমি তো অন্তত সেরকম ইউজ করি। হ্যাঁ, এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে 1 মাসে অন্তর না করে তখন 20 দিন অন্তর করে দেওয়া হলো। ওই খোল জলটা জাস্ট খোল জল দেওয়া হয়। 10-26 ইউজ করা যেতে পারে। 10-26 আমি ইউজ করি মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বর্ষাতে তো শিকড় অনেক সময় পচে যেতে পারে, তা শিকড়টাকে একটু ভালো করার জন্য হিউমিক অ্যাসিড, যে ফাঙ্গিসাইড, সেটা আপনি কিটা ব্যবহার করেন? কোন ফাঙ্গিসাইড ব্যবহার করেন? ফাঙ্গিসাইড, নেটিভ ফাঙ্গিসাইড আছে, এখন একটু যদি জুম করে দেওয়া যায় গাছ একটা দেখ। বর্ষাকালে মূলত এই জাতীয় ফাঙ্গাস আসে। আচ্ছা আচ্ছা, তা তার জন্য একটু যেহেতু নিজেদের আইডিয়া থাকবে যে বর্ষাকালে আসতে পারে, আগাম স্টেপ নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, নেটিভো এবং তার সঙ্গে মিরাকুলান আচ্ছা যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো কাজ। এই যে বিন্দু বিন্দু যে, এই বিন্দু বিন্দু, এবং এটা যদি আমরা স্টেপ না নিই, এটা কিন্তু ফলে আসে, ফলে আসে, তাহলে ফলটাকে নষ্ট করে দেবে। ফলটা এই যে একটা ফল, এই ফলটা, এই ফলটাতে কিন্তু আসছে, এটা প্রাইমারিলি কিন্তু ফলের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যদি এটা বেশি হয়, বেশি হলে অনেক ফলে যখন শ্বাসের ক্ষতি করবে এবং নষ্ট, ওটা কিন্তু ঠিক নয়। আচ্ছা আচ্ছা, এই রোগটা চিনে রাখা দরকার আছে যে এর আগে যেন ফাঙ্গিসাইড। এটা বর্ষাকালে এরকম নেটিভো আর কিটা দেন? নেটিভোর সঙ্গে মিরাকুলান দেওয়া হয়। মিরাকুলান, হ্যাঁ,
বর্ষা হলে কিন্তু এই ফাঙ্গিসাইডটাও আছে। নেটিভোর ডোজ। আচ্ছা, লেদা পোকার আক্রমণ আপনার এখানে আছে কিনা? হ্যাঁ, লেদা পোকার অল্প আক্রমণ আছে। তার লেদা পোকার আক্রমণ বাড়িতে বলছি, দোকানে বললেই হবে। আচ্ছা, দোকানে যেটা ব্যবহার করা হয় সব লেদা গাছে, সে বাদাম গাছে ইত্যাদিতে সব লেদা ইত্যাদি একই। এই রোগটা কিন্তু পানে আছে, পানের যে টিকা রোগ ইত্যাদি ইউজ করা হয়। আচ্ছা, আর একটা বলে নি, আমরা তো এবছর প্রচুর লং গ্রীষ্ম পেরিয়ে এলাম, মানে টেম্পারেচার প্রচুর ছিল, এই যে এইটা কিন্তু গ্রীষ্মের দাগ, এবং প্রচুর গাছ দাগ করে দিতে পারে। আমার অল্প স্বল্প আছে, এটার জন্য কিন্তু কোসাইড বলে একটা, কোসাইড KOCID কোসাইড, হ্যাঁ কোসাইড 1000 আছে, ওর থেকে বেশি ডোজ 2000 আছে, কোসাইড 3000 আছে। আচ্ছা, তা 1000টা নিয়ে এসে দিলে, হ্যাঁ প্রথমে যদি ইউজ করা হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, ওটাতে ভালো কাজ পাওয়া যায়। তাহলে অনেক তথ্যগুলো কিন্তু দাদার কাছ থেকে পেলেন। বিভিন্ন ধরনের ঔষধের নাম, কোন রোগের জন্য কোন ফাঙ্গিসাইড ব্যবহার করা দরকার আছে, বা অতিরিক্ত তাপে যে বিভিন্ন ধরনের যে এই যে ফাঙ্গিসাইড অ্যাটাক গুলো, এগুলোর জন্য ঔষধরা আপাতত জানতে পারলেন। কোনো বাগানে ঢুকে এই প্রথম কিন্তু কোনো ফল কেটে টেস্ট করা হবে, যে বাগানের ফলের টেস্ট কেমন সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মামনি কিন্তু ফলটা কেটে আমাদের সামনে তুলে ধরবে। ধরো প্লেটটা ধরো। না, মিষ্টি ভাব আছে এবং হালকা টক টাইপের আছে, হালকা। এটা একেবারে গাছ থেকে হলো তো, একটু আরো রাখলে, হ্যাঁ না তবে ভালোই মিষ্টি আছে। ফলের টেস্ট কিন্তু বিশাল, যেটা খেয়ে দেখা গেল, ভালোই মিষ্টি কিন্তু ফলটা। নাও খাও। মামনি খাবে না? হ্যাঁ, আমার ক্যামেরাম্যানও কিন্তু সুন্দরভাবে খেয়ে টেস্ট করে আপনাদের সামনে বলবে। হাত দিয়ে নাও। মিষ্টি আছে। হালকা টক লাগছে, নাহলে মিষ্টি ভালো লাগছে। আচ্ছা, এটা এইখানে ফেলে দিই। হ্যাঁ, ঠিক আছে না?